হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় বোরো ধানের বীজতলার প্রস্তুতি ও পরিচর্যা। বন্ধুরা, আপনারা জানেন যে সামনেই বোরো ধান চাষের সময় আসছে। তো এই সময়ে আমরা কিভাবে বীজতলা তৈরি করব, বিশেষ করে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা বীজতলা কিভাবে তৈরি করব যাতে আমরা সুস্থ সবল আমরা বীজ পাই, এই বিষয়ে আজ আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের বেলডাঙ্গা 2 ব্লকের সহকারী কৃষি অধিকর্তা অর্কপ্রভ ঘোষকে। অর্কপ্রভবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। যেটা বলছিলাম যে বোরো ধানের বীজতলার প্রস্তুতি বা বীজতলা তৈরি, তো প্রথমে একটু আমরা জেনে নিই যে বীজতলা তৈরির সময় কখন, কোন সময় বীজতলাটা তৈরি করবে? হ্যাঁ, বছরের 3টে মরশুমে ধান চাষ করা হয়ে থাকে। এর মধ্যে বোরো ধান মোটামুটিভাবে পৌষ মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, পৌষ মাসে মূল জমিতে রোয়া করা হয় আর জ্যৈষ্ঠ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাটা হয়। বীজতলা তৈরির সময়, বোরো ধানের বীজতলা তৈরির সময় কার্তিকের মাঝামাঝি থেকে অঘ্রাণের শেষ পর্যন্ত। তবে যেসব জায়গায় বাদামি শোষক পোকার আক্রমণ হতে পারে সেখানে অঘ্রাণের 15 তারিখের মধ্যে বীজতলা সম্পূর্ণ করে ফেলতে হবে। মানে কি অঘ্রাণের 15 তারিখের মধ্যে? হ্যাঁ, অঘ্রাণের 15 তারিখের মধ্যে বীজতলাটা করে ফেলতে হবে। মানে বীজ ফেলে দিতে হবে। কারণ বেশি দেরি হলে যে সমস্যাটা হয়, বীজতলা দেরি হলে রোয়া, মূল জমিতে রোয়ার কাজটাও দেরি হবে। সেক্ষেত্রে ধানের কাটার সময়টাও পিছিয়ে যাবে। তখন অনেক সময় বোরো ধানের ক্ষেত্রে কালবৈশাখী, ঝড় বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়, অথবা তখন একটা খরাকালীন পরিস্থিতির জন্য, যেহেতু বোরো ধান পুরোটাই সেচ নির্ভর, অনেক সময় জলের একটু সমস্যা হয়, মাটির নিচের জল, ভূগর্ভস্থ জলের সমস্যা হয়। সেই জন্য বৈশাখের মধ্যে আমাদের বোরো ধানটা কাটার লক্ষ্য মাত্রা নিতে হবে এবং সেই জন্য অঘ্রাণের, যাতে আমাদের বোরো ধানটা বৈশাখের মধ্যেই কেটে ফেলতে পারলে আমাদের ফসলটা অনেক বেশি নিশ্চিত করা যাবে। তো যদি সুস্থ সবল যদি আমরা বীজ পেতে চাই তাহলে আমাদেরকে কিভাবে জমিটা তৈরি করতে হবে? বীজতলা তৈরি করার বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করতে হবে। তো প্রথমেই বীজ শোধনের ব্যাপারে বলা দরকার। বোরো ধান বীজতলায় ফেলার আগে পুরুষ্ট বীজগুলোকে আলাদা করে আমাদের বেছে নিতে হবে। সেই জন্য 1 লিটার জলে 165 গ্রাম খাবার লবণ গুলে একটা লবণের দ্রবণ তৈরি করতে হয়। সরু ধানের জন্য এই পরিমাণ লবণ গোলা দ্রবণ করতে হয়। যদি ধানের সাইজ একটু মোটা হয় তাহলে 1 লিটার জলে 250 গ্রাম লবণ গুলে লবণের জলীয় দ্রবণ তৈরি করতে হয়। এরপরে মোটামুটি 1.5 লিটার এরকম লবণের জলীয় দ্রবণে 1 কেজি বীজ ধান ভালো করে ভিজিয়ে দিতে হবে। আধ ঘন্টা মোটামুটি রাখার পরে যে ধানগুলো জলের উপরে ভেসে উঠবে সেইগুলোকে মানে আলাদা করে ছেঁকে ফেলে দিতে হবে। আর যেগুলো জলের নিচে ডুবে যাবে সেগুলো পুরুষ্ট বা পুষ্ট ধান, সেইগুলোকে আলাদা করে সংগ্রহ করে ভালো করে জলে ধুয়ে শুকিয়ে তারপরে সেটাকে আবার বীজ শোধন করতে হবে। বীজ শোধন 2 রকমের হয়, শুকনো বীজ শোধন, বীজে বীজ শোধন। শুকনো বীজ শোধনের ক্ষেত্রে 1 কেজি ধান বীজের সঙ্গে 2 থেকে 2.5 গ্রাম থাইরাম 75% ওষুধ বা 3 থেকে 3.5 গ্রাম কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেবের মিশ্রণ 50% পাওয়া যায় সেটা, অথবা 4 গ্রাম টাইকোডার্মা ভিরিডি
বা ক্যাপটান 2 গ্রাম 75%, যে কোনো একটা ওষুধ 1 কেজি ধান বীজের সঙ্গে ভালো করে একটা বদ্ধ পাত্রে মিশিয়ে ঝাঁকাতে হবে, যাতে ওই বীজের গায়ে পাউডারটা বা ওষুধটা ভালো করে মিশে যায় বা লেগে থাকে। আর ভিজে বীজ শোধনের ক্ষেত্রে, যেটা বোরো ধানের ক্ষেত্রে বেশি আমরা চাষি ভাইরা করে থাকেন, কাদা বীজতলার জন্য আমরা ভিজে বীজ শোধন করে থাকি। সেক্ষেত্রে 1.5 লিটার জলে আপনার 1.5 গ্রাম ট্রাইসাইক্লাজল 75% ছত্রাকনাশক ওষুধ, এটাকে ভালো করে গুলে বীজ 1 কেজি বীজ 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এবং তারপরে সেই ভিজা বীজকে সংগ্রহ করে আবার আপনার ভিজে বস্তা বা ঝুড়িতে রেখে খড়ের গাদার মধ্যে 36 থেকে 48 ঘন্টা রেখে দিতে হবে, এবং যাতে কল বেরোয়। এবং সেখানে মাঝে মাঝে জলে ছিটা দিলে কল বেরোবে। এই কল করা বীজ তখন বীজতলায় ফেলতে হবে। এখানে আরেকটা জিনিস একটু বলা দরকার, বোরো ধানের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ধসা বা ব্যাকটেরিয়ার দাগ একটা দেখা যায় বীজতলায়, ব্যাকটেরিয়াজনিত রোগ। সেই জন্য আমরা এটা 10 লিটার জলে 1 গ্রাম স্টেপটোসাইক্লিন, একটা ব্যাকটেরিয়া নাশক ওষুধ, এটা গুলে আরেকবার বীজ শোধনটা করে নিলে ওই ব্যাকটেরিয়া জনিত রোগটা কিন্তু আমাদের চারার মধ্যে অনেকটা কম হবে। আর এমনি জমিটা আমরা কিভাবে তৈরি করব, কতগুলো চাষ দেব, বা কি কি আমাদের সার প্রয়োগ করা উচিত? আচ্ছা, বোরো ধানের বীজতলার ক্ষেত্রে সাধারণত কাদা বীজতলা তৈরি করা যায়, কারণ বোরো ধান হচ্ছে পুরোপুরি সেচ নির্ভর। সেই জন্য যেখানে পর্যাপ্ত জলের যোগান আছে এবং নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থা আছে, সেখানে আমরা কাদা বীজতলা করে থাকি। বীজতলা মোটামুটি 1.5 মিটার আমাদের চওড়া হবে, লম্বায় আপনার যতটা খুশি হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু 1.5 মিটার চওড়া হতে হবে। এবং প্রত্যেকটা বীজতলার পাশে, এর কারণ হচ্ছে 1.5 মিটার চওড়ার কারণ হচ্ছে যেহেতু বীজতলায় আমাদের অনেক সময় সার প্রয়োগ করতে হয় বা ওষুধ করতে হয়, পরিচর্যা করতে হয়, সেই পরিচর্যাটা সুবিধাজনক আমরা করতে পারবো সেই জন্য। আর বীজতলার পাশে আমাদের সেচ দেওয়ার জন্য 30 সেন্টিমিটার চওড়া এবং 15 সেন্টিমিটার গভীর সেচ নালা করতে হবে। মোটামুটিভাবে যে পরিমাণ মূল জমিতে রোয়া করা হয় তার 1/10 অংশে আমরা বীজতলা করে থাকি। তাহলে 1 একর জমি যদি আমরা রোয়া করতে চাই, সেখানে আমার 6 কাঠা জমিতে বীজতলা করতে হবে। প্রথমেই এই 6 কাঠা জমির জন্য 100 কেজি জৈব সার, যেটা ভালো করে পচানো, সেটাকে মাটিতে ভালো করে মিশিয়ে দিতে হবে, লাঙল দিয়ে বা মই দিয়ে চাষ দিয়ে 1 সপ্তাহ ফেলে রাখতে হবে। এরপরে আমাদের ওই কল করা বীজ, সেটাকে ভালো করে কাদা জমিতে আমরা ভালো করে ছড়িয়ে দিতে হবে, যাতে বীজটা কিন্তু মাটির নিচে কিছুটা ঢুকে থাকে, কারণ মাটির উপরে থাকলে যেটা হয় পাখিরা খেয়ে নষ্ট করে দিতে পারে। সার প্রয়োগের যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার ওই 6 কাঠা বীজতলার জন্যে আপনার মোটামুটিভাবে 1.5 কেজি ইউরিয়া, 2 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 500 গ্রাম পটাশ আমাদের প্রয়োগ করতে হয়। এটা প্রতি কাঠার হিসাব বললাম। এবং এই যেটা নাইট্রোজেন আমরা প্রয়োগ করি ইউরিয়া, সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে শেষ চাষের সময় আমরা 750 গ্রাম ইউরিয়া দিই, এবার আমার বোনার 15 থেকে 20 দিন পরে আবার 750 গ্রাম ইউরিয়া আমরা চাপান হিসাবে দিয়ে থাকি। বীজতলায় কি ধরনের রোগ পোকার আক্রমণ হতে পারে? হ্যাঁ, বীজতলায় পোকার আক্রমণ হতে পারে এবং সেক্ষেত্রে কীটনাশক প্রয়োগ করতে হবে। তার জন্য ফিপ্রোনিল 75% এসসি, যেটা তরল ওষুধ, সেটা আপনার 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে, অথবা ক্লোরাল ট্রানেলিপল কীটনাশক, সেটা 1/3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে, অথবা যদি আপনার পাউডার জাতীয় ওষুধ ব্যবহার করতে হয় তাহলে কার্টাপ 50%, এটা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এছাড়া বীজতলায় আমরা বোরো ধানের বীজতলায় বিশেষত ঝলসা জাতীয় রোগ বা গোড়া পচা, খোলা পচা, বাদামি দাগ, এই সমস্ত ছত্রাক জাতীয় রোগ আমরা দেখতে পাই, এবং সেই ক্ষেত্রে আমাদের ছত্রাকনাশক, যেটা কার্বেন্ডাজিম ম্যানকোজেবের একটা মিশ্রণ সাব পাউডার, সেটা আমরা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে, অথবা হেক্সাকোনাজল, এটা 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। বীজতলা শোধন করলে কিন্তু আপনার মূল জমিতে রোগের পরিমাণটা কমে যায় চারা গাছে। বীজতলা শোধন করার জন্য মোটামুটি রোয়া করার 8-10 দিন আগে আমাদের দানাদার বিষ কার্বোফিউরান 3G
এটা 300 গ্রাম, এটা প্রতি কাঠা বীজতলায় ছড়িয়ে দিয়ে মোটামুটি 5 সেন্টিমিটার জল ধরে রাখতে হবে, দিয়ে 8-10 দিন ফেলে রাখতে হবে। তারপরে চারা তুলে রোয়া করতে হবে, মেন জমিতে। হ্যাঁ, তাহলে চারা গাছের মানে মূল জমিতে চারা গাছের রোগের আক্রমণটা অনেকটা কম হবে। আর এমনি পরিচর্যা কিছু করতে হয় বীজতলার ক্ষেত্রে, যেটা সার প্রয়োগের কথা বললাম, এরপরে যেহেতু বোরো ধানটা কাদা বীজতলায় করা হয়, তো সেক্ষেত্রে জলের যোগানটা সবসময় সুনিশ্চিত রাখতে হবে। তো প্রথমেই বীজ ছড়ানোর পরে থিতানো যে জলটা থাকে সেটা 1-2 দিন পরে বার করে দেওয়া হয়। এবার চারা গাছের উচ্চতা যত বাড়ে, চারা গাছ যত বড় হয়, তত জলের পরিমাণ বাড়িয়ে মোটামুটি 5 সেন্টিমিটার পর্যন্ত দাঁড়ানো জল দাঁড় করিয়ে রাখতে হয়। আর বীজতলার কবে চারাটা তোলা হবে, মোটামুটি বোরো ধানের ক্ষেত্রে 5 সপ্তাহ বয়সী চারা, 5 থেকে 6 পাতাযুক্ত চারা আমরা মূল জমিতে ওটাকে বসানোর জন্য তুলে থাকি। এবং সেক্ষেত্রে তোলার আগে বীজতলায় একটু জল বেশি করে রাখা হয়। তারপরে গাছটাকে ভালো করে তুলে, যাতে শিকড়ে মাটি লেগে না থাকে, এবং অনেক সময় কিছু গাছ বা চারা কেটে যায়, ঘাস টাস এগুলোকে বেছে মূল জমিতে রোয়া করতে হয়। সেই সময় মূল জমিতে মোটামুটি 20 থেকে 25 সেন্টিমিটার, মানে দুটো সারির দূরত্ব 20 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব 15 সেন্টিমিটার, 20 এবং 15 সেন্টিমিটার ওই মাপে মূল জমিতে চারাগুলোকে রোয়া করা হয়। একটা গুছিতে 4-5টা চারা দেওয়া হয় এবং 5 সেন্টিমিটার গভীরে ওটাকে রোপণ করা হয়। এবার গভীরতা যদি বেশি হয় তাহলে কিন্তু চারা বসতে দেরি হবে। এবং আর একটা সমস্যা হয় যে অনেক সময় একাধিক শিকড়ের উৎপত্তি হয়, সেক্ষেত্রে গাছের মানে দুর্বল হয়ে যায় বা ঝড়ে নুয়ে পড়ে। সেই জন্য খুব বেশি গভীরে ওটাকে মানে পোঁতা যাবে না। আর যে সমস্ত জায়গায় একটু বেশি বয়সের চারা হয়ে গেছে, সেখানে কিন্তু গুছিতে আর একটু বেশি সংখ্যাটা দিতে হয়, 6-7টা চারা দিতে হয়। বা মাটিতে একটু সমস্যা হচ্ছে, হয়তো লবণের পরিমাণ বেশি আছে বা আমলিক মাটি, সেক্ষেত্রে কিন্তু গুছিতে একটু বেশি দিতে হয়, কারণ চারা মরে যাওয়ার সংখ্যাটা বেশি হয়। আর পেসিংটাও একটু কমাতে হয়। আর এটা যেহেতু আপনার কার্তিক অঘ্রাণ মাসে আমাদেরকে বীজতলাটা তৈরি করতে হয়, অনেক সময় দেখা যায় যে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, তো সেসব ক্ষেত্রে বা এই ওয়েদারের ওপরে কোনো কিছু বীজতলা নির্ভর করে বীজগুলো? হ্যাঁ, বীজের অঙ্কুরোদ্গম জন্য মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হলে হবে না, অঙ্কুরোদ্গম ব্যাহত হবে। সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হতে হবে, তার বেশি হলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। তো আমাদের এই সময় যেহেতু একটু ঠান্ডা পড়ে জানুয়ারি মাসের দিকে, তো লক্ষ্য রাখতে হবে যে ওই শৈত্যপ্রবাহের মধ্যে যেন আমার বীজতলাটা না পড়ে যায়। মোটামুটি এই তাপমাত্রার মধ্যে আমাদের বীজতলাটা করতে হবে, যাতে গাছের সঠিক অঙ্কুরোদ্গম এবং স্বাস্থ্যটা ভালো হয় এবং মানে সুস্থ সবল যাতে চারাটা আমরা পাই। সেই সঙ্গে উপযুক্ত পরিচর্যা, মানে মাটির আমাদের এখন যে সমস্ত ধানের জাত চাষ করা হয় বেশিরভাগই উচ্চ ফলনশীল এবং কোনো জায়গায় হাইব্রিড ধানও চাষ করা হয়। সেক্ষেত্রে সারের যোগান কিন্তু নিশ্চিত করতে হবে, কারণ মাটির আমাদের যে উর্বরতা, তাতে কিন্তু বীজতলায় অনেক সময় কৃষক বন্ধুরা হয়তো সার সেরকমভাবে দেন না বা সেচ দেন না, তাহলে কিন্তু চারা দুর্বল হবে। কারণ বীজে যে খাদ্য থাকে সেটাতে 10 থেকে 12 দিন গাছ খাবার সংগ্রহ করতে পারে। তো বাইরে থেকে সার এবং বিশেষ করে জৈব সার অবশ্যই আমাদের সরবরাহ করতে হবে। আর বীজ শোধনটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেভাবে বললাম ওইভাবে বীজ শোধনটা অবশ্যই করতে হবে কৃষক বন্ধুদের। তাহলে যেটা আমরা বুঝতে পারছি, মানে বীজটাকে ভালো করে আমাকে শোধন করতেই হবে। মূল জমিটা যখন তৈরি করব, সেই মূল জমির ওপরেও একটু খেয়াল রেখে তৈরি করতে হবে, যাতে আমাদের ভবিষ্যতে রোগ বা পোকার আক্রমণ না হয়, তাই তো? আর এছাড়া যদি আর কিছু আপনার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলার থাকে এই বীজতলা সম্পর্কে, সেটা বলতে পারেন। আচ্ছা, তো এই মূল জমিতে যখন আমরা রোয়া করব বীজতলা, তো সেক্ষেত্রে আমি যেটা বললাম যে মূল জমিতে রোয়া করা হচ্ছে মোটামুটিভাবে পৌষ মাসের মধ্যে করে ফেলতে হবে। এবং
সেক্ষেত্রে মূল জমিরও একটা চাষ দেওয়া, ভালো করে তৈরি করার একটা ব্যাপার বিষয় থাকে থাকে। এবং জৈব সারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ গাছ যে সমস্ত পুষ্টি উপাদান গ্রহণ করে বা যে সমস্ত পুষ্টি উপাদান গাছের জীবনচক্রের জন্য দরকার, সবগুলো কিন্তু আমরা রাসায়নিক সার থেকে পাই না। তো জৈব সার দিলে আমরা সবগুলোই পেয়ে পেয়ে যাব। যাবো সেখান থেকে। হ্যাঁ, সেই জন্যে জৈব সার আমাদের প্রতি একরে আমাদের 2 টন কম্পোস্ট সার মূল জমিতে কিন্তু শেষ চাষের সময় আমাদের দিতে হবে। এবং তার সঙ্গে যে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, সেটা সুপারিশকৃত যে মাত্রা সেটাই দিতে হবে। তো মোটামুটিভাবে বোরো ধানের ক্ষেত্রে মূল জমিতে 1/4 অংশ নাইট্রোজেন, পুরো ফসফেট এবং 3/4 অংশ পটাশ সেটা শেষ চাষের সময় দেওয়া হয়। এরপর চাপান হিসাবে আরও 1/2 অংশ নাইট্রোজেন পাশ কাঠি ছাড়ার সময়, এবং শেষ যে 1/4 অংশ নাইট্রোজেন এবং 1/4 অংশ পটাশ সেটা থোড় আসার সময় দেওয়া হয়। তো মূল জমিতে যেটা দিতে হয় সেটা হচ্ছে যে 13 কেজি নাইট্রোজেন, 26 কেজি ফসফেট এবং 19 কেজি পটাশ, এটা মূল জমিতে শেষ চাষের সময় মেশাতে হয়। আরও 26 কেজি নাইট্রোজেন আমার পাশকাঠি ছাড়ার সময়, এবং থোড় আসার সময় আরও 13 কেজি নাইট্রোজেন এবং বাকি যে পটাশটা সেটা দিতে হয়। তো বোরো ধানের জন্য মোটামুটি 32 কেজি আমাদের মিউরিয়েট অফ পটাশ, 29 কেজি ইউরিয়া এবং 162 কেজি মতো সিঙ্গেল সুপার ফসফেট, এটা 1 একর জমির জন্য সার হিসাবে আমাদের ব্যবহার করতে হবে। এছাড়াও যেটা চাষি ভাইরা অনেক সময় অবহেলা করেন সেটা হচ্ছে যে অনুখাদ্যের ব্যবহার। আমাদের বোরো ধানের ক্ষেত্রে সালফার মোটামুটি একর প্রতি 8 কেজি এবং জিঙ্ক সালফেট মানে জিঙ্ক এটাও আমাদের লাগবে। তো সেক্ষেত্রে যদি আমরা যে ফসফেটটা দিই সেটা যদি সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে দেওয়া হয় তাহলে কিন্তু মানে ফসফেট আমাদের যে সুপারিশকৃত মাত্রা যেটা বললাম 162 কেজি সিঙ্গেল সুপার ফসফেট, এই সিঙ্গেল সুপার ফসফেট হিসেবে দিলে কিন্তু সালফারের প্রয়োজনটা গাছের মিটে যায়। এটা হলো সারের ব্যাপার। এরপরে সেচের প্রয়োজন থাকে, যেহেতু পুরোপুরি সেচ নির্ভর এবং বৃষ্টির জলটা এখানে তো থাকে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে গাছের যে সমস্ত সংকটময় বৃদ্ধি দশা থাকে, মানে যে সমস্ত বৃদ্ধি দশায় গাছের জলের খুবই দরকার হয়, সেই সময় জলের যদি অভাব হয় তাহলে কিন্তু ফলন এমন মার খাবে, সেটা কিন্তু পরবর্তীকালে আর জলের যোগান দিয়ে বা সেচ দিয়ে মেটানো যাবে না, পূরণ করা যাবে না। সেটা হচ্ছে পাশকাঠি ছাড়ার সময়, থোড় আসার সময়, হ্যাঁ, এই সমস্ত সময়ে বৃদ্ধি দশায় গাছের যেন জলের অভাব না হয়। আর আরও একটা জিনিস হচ্ছে যে বোরো ধানের ক্ষেত্রে যে জাতগুলো চাষ করা হয়, এখন আমাদের বোরো ধান বা আমন ধানের ক্ষেত্রে কৃষক বন্ধুরা হাইব্রিড জাত ব্যবহার করছেন, এটা প্রচলন শুরু হয়েছে। তো হাইব্রিডের ক্ষেত্রে তো ফলন একটু বেশি পাওয়া যায়, একরে 400 থেকে 500 কেজি পাওয়া যায়, কিন্তু হাইব্রিড ধান চাষ করতে গেলে বিশেষ কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে, সেটা কিন্তু কৃষক বন্ধুদের ভালো করে জানতে হবে। এবং এরাইজ হাইব্রিড আপনার জাতের ক্ষেত্রে এরাইজ 6444 বা এগুলো আমি জাত বলছি, এরাইজ 6444, পিএসি 802, হ্যাঁ, এই জাতগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর তাছাড়া মোটামুটি চৈত্র মাসের শেষ পর্যন্ত যদি জলের যোগান থাকে তাহলে আমাদের গোটরা বিধান 1-3 শতাব্দী, যেটা আইইটি 4687 বা রাজেন্দ্র ভগবতী, এই ধরনের জাতগুলো এখন আমাদের কৃষক বন্ধুরা ব্যবহার করছেন। তো এইসব মোটামুটি জাতগুলো লাগালে একটা ফলন ভালোই পাওয়া যাবে। হ্যাঁ, মোটামুটি আমরা যেটা সুপারিশ করে থাকি যে চৈত্র মাসের শেষ পর্যন্ত যদি জলের যোগান থাকে তাহলে বৈশাখ মাসে যদি ধান কাটা হয় তাহলে এই জাতগুলোকে ব্যবহার করলে মোটামুটি মধ্যমেয়াদী জাত, এগুলো 115 থেকে 25 দিন এই জাতগুলোকে সুপারিশ করা হয়। ফলন কত হয় এই জাতগুলোতে? ফলন যেটা বোরো ধানের ক্ষেত্রে ফলন একটু বেশি হয় আমাদের খাড়ি মরশুমে যে ধান হয় তার থেকে। তার কারণটা আমি একটু বলে নিই এখানটায়। যে বোরো ধানের ক্ষেত্রে আবহাওয়াগত কিছু সুবিধা পাওয়া যায়। খাড়ি মরশুমে আমাদের আকাশ মেঘলা থাকে, সূর্যালোকের একটা সমস্যা থাকে, বোরো ধানের ক্ষেত্রে সূর্যালোক বেশি পাওয়া যায়, সেই জন্যে আমাদের সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্যের পরিমাণ বেশি হয়। এবং তাছাড়া যেটা হয় যে এই মরশুমে রোগ পোকার আক্রমণটাও কম হয়, জলের পর্যাপ্ত যোগান থাকে, ইত্যাদি কারণে বেশি ফলন
ফলন পাওয়া যায়। মোটামুটিভাবে বিঘাতে 20 থেকে 22 মণ আমরা কৃষকের জমিতে শস্য কর্তন পরীক্ষা বা ক্রপ কাটিং করেছি। 20 থেকে 22 মণ এটা আমাদের উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে বিঘাতে পাওয়া যায়। এটা বিঘাতে মানে একরে আপনার 60 মণ মতো হচ্ছে। আর যদি হাইব্রিড ব্যবহার করেন, হাইব্রিড ফলনটা আরও মোটামুটি 15 মণ, মানে 70 থেকে 75 মণ একরে পাওয়া যাবে। তাহলে মানে কাঠাপতি প্রায় কাঠাপতি 1 মণ, হ্যাঁ, এটা স্বাভাবিকভাবেই পাওয়া যায়। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা কিষাণবাণী অনুষ্ঠানে বোরো ধানের বীজতলা কিভাবে আমরা তৈরি করব, কিভাবে আমরা পরিচর্যা করব, মূল জমি আমরা কিভাবে প্রস্তুতি করব এবং কিভাবে আমরা পরিচর্যা করব, এই বিষয়টা নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার কৃষি দপ্তরের বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের সহকারী কৃষি অধিকর্তা অর্কপ্রভ ঘোষকে। অর্কপ্রভবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। যখন স্বপ্ন মাটিতে বিলীন হয়, তখন আমাদের ভাগ্যের রেখা বদলাতে শুরু করে। সেই বদলের ফসলই আমাদের দুহাত ভরিয়ে দেয়। যে পরিশ্রমের ফসল আমাদের মহিলা কৃষকরা উৎপাদন করে, এটা আমাদের জীবন ও ভবিষ্যৎকে গঠন করা আমাদের জন্মদাত্রী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মহিলারা নতুনভাবে পরিচিত হয়েছেন। কৃষিক্ষেত্রে মহিলাদের অংশীদারি বাড়াবার জন্য যোজনা ও কার্যক্রম তৈরি করেছেন। তাতে মহিলারা আরও বেশি করে আত্মনির্ভরশীল হচ্ছেন, আর আর্থিক দিক থেকেও আত্মনির্ভরশীল হচ্ছেন। মহিলা বিকাশ এবং আত্মনির্ভরশীল কোনো যোজনাই হোক বা কিংবা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে পাওয়া কোনো প্রশিক্ষণ মহিলাদের আত্মবিশ্বাস গড়ে তুলেছেন এবং তাদের স্বপ্নকে সাফল্যের ডানা মেলে ধরার সুযোগ করে দিয়েছেন। আজ মহিলারা শুধু কৃষিকার্যেই নয়, বরং বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা থেকে শুরু করে নমো ড্রোন দিদি যোজনা পর্যন্ত একটি ক্রান্তিকারী পদক্ষেপ এনে দিয়েছে। মাননীয় শিবরাজ সিং চৌহানজি বলেছেন, আজকাল মহিলারা জেট বিমানও ওড়াচ্ছেন, ফাইটার প্লেন ও ড্রোনও ওড়াচ্ছেন। বিকাশ এবং প্রগতির দিকে আরও এগিয়ে যাচ্ছেন। মহিলা স্বয়ং সহায়তা সমূহের মহিলারা এফপিওর সাহায্যে কৃষিক্ষেত্রে বিভিন্ন নতুন দিক তুলে ধরেছেন। এখন মহিলারা কেবল একই ধরনের ফসল উৎপাদনে সীমাবদ্ধ নেই। বিভিন্ন বাগানজাত চাষ থেকে শুরু করে মাছ চাষ এবং বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণের উদ্যোগের সাথে যারা যুক্ত হচ্ছেন, তারা মহত্বের সাথে বিভিন্ন ভূমিকা পালন করে চলেছেন। প্রধানমন্ত্রী কিষাণ মানধান এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পরিবারে আর্থিক সুরক্ষা প্রদান করে। যেমন পিএম কিষাণ যোজনায় 24% থেকে বেশি লভ্যার্থী মহিলা কৃষক, দীনদয়াল অন্তর্দয় যোজনা, মহিলা কিষাণ সশক্তিকরণ পরিযোজনায় অন্তর্গত মহিলারা ভবিষ্যতের নতুন স্বপ্ন বোনা শুরু করে দিয়েছে। কৃষি সখী রূপে এই মহিলারা শুধুমাত্র প্রাকৃতিকভাবে চাষ করেছেন তাই নয়, নিজের সমস্ত দক্ষতাকে ভীষণভাবে কাজে লাগিয়ে নিজের গ্রামের রোল মডেল হয়ে দাঁড়িয়েছেন। কৃষি বন্ধু আমাদের বন্ধুর মতোই গ্রামে গ্রামে এসে আমাদেরকে কৃষিকাজ সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। কৃষি পরিকাঠামো তহবিলের মতো মহিলাদের ফসল কাটার পরে ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করছেন, যাতে তারা মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণের সাহায্যে তাদের উদ্যোগকে সফল করতে পারে। এআইএফ এর মোট প্রকল্পের 22% মহিলা উদ্যোক্তাদের দ্বারা বাস্তবায়িত হয়েছে। আজ সারা দেশে নারীরা সূর্যের তেজে জ্বলছে এবং তিনি তার স্টার্টআপের মাধ্যমে দেশের অর্থনীতিকে একটি নতুন দিক নির্দেশনাও দিচ্ছেন। ICAR, CIWR সংস্থাগুলি তাদের নতুন প্রযুক্তি ব্যবহার করতে অনুপ্রাণিত করেছে, যার কারণে তিনি পরিবারের আয়ু ও জীবিকা বাড়াতে সফল হচ্ছে। এটা শুধু যোজনার কথাই নয়, এটা সেই কোটি নারীর গল্প যিনি স্বনির্ভরতার স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবায়িত করেছিলেন। মহিলা সুবিধাভোগীদের কথা মাথায় রেখে এই ধরনের অনেক প্রকল্প শুরু হয়েছে, যেখানে নারীদের জন্য বাজেটের ন্যূনতম 30% রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও সরকারি সহযোগিতায় এইসব নারীরা আমাদের এবং দেশের ভাগ্যেরও পরিবর্তন করছে।
এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের চিত্র তুলে ধরেন ও সমৃদ্ধ ভারতের ছবি তুলে ধরেছে। নারীর ক্ষমতায়ন হলে সমাজ ক্ষমতায়িত হয়, আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি। আসুন একসাথে এই পরিবর্তনের অংশীদার হই, আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি। শিল্পী শাশ্বতী দাস। শুনলাম শাশ্বতী দাসের লোকগীতি।